কমরেড সভাপতি, মঞ্চে আছেন মনোদীপ দা, বিকাশ দা সহ আমাদের পার্টির নেতৃত্ব, আপনারা যারা এখানে আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, অনেকটা রাস্তায় চড়া রোদের মধ্যে সবাই আপনারা হেঁটে এসছেন। আমি খুব বেশি সময় আপনাদের নিচ্ছি না। এমনি 12টা অবধি পারমিশন আছে, কিন্তু পারমিশনটা বড় কথা নয়, ওদের পারমিশনের দৌড় আমাদের দেখা আছে। আমাদের জন্য একরকম নিয়ম আর তৃণমূলের জন্য একরকম নিয়ম। ওদের পারমিশনকে আমরা তোয়াক্কা করি না, কিন্তু আপনাদেরকে রোদের মধ্যে এতক্ষণ ধরে হাঁটানোর পরে আবার আটকে রাখার কোনো মানে হয় না। তা আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না, আর আমার বিশ্বাস খুব বেশি কথা বলার দরকারও নেই। আর কয়েকদিন পরেই ভোট। আমার একটা বড় অংশের মানুষ, আমার ধারণা আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আপনারা কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন। সেই সিদ্ধান্তের প্রতি, মানুষের সিদ্ধান্তের প্রতি আমাদের আশা আছে, ভরসা আছে। এখানে যারা আপনারা এসছেন সবাই আমাদের লড়াইয়ের সহযোদ্ধা কর্মী। আপনাদেরকে বলছি, আপনারা দেখেছেন যখন এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমস্ত বিজেপির নেতারা গত পঞ্চায়েত থেকে শুরু হয়েছিল, ওরা ছুটত কেন্দ্রীয় বাহিনী চাই, এই চাই, ওই চাই, সেই চাই। আমরা গত পঞ্চায়েত থেকে বলেছিলাম যে আমরা কোনো সব কেন্দ্রীয় বাহিনীর ভরসায় থাকবো না। কেন্দ্রীয় বাহিনীকে আমাদের পশ্চিমবাংলায় দেখা হয়ে গেছে। ওই ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় বাহিনীও একবার পশ্চিমবাংলায় ঢুকলে তখন ওটা মোদির বাহিনী থেকে দিদির বাহিনী হয়ে যায়। সুতরাং ওদের ভরসায় আমরা থাকবো না। বুথে বুথে জনগণের বাহিনী আমাদেরকে গড়ে তুলতে হবে, তার জোরে আমরা ভোট করব। আজকে সকাল থেকে পশ্চিমবাংলার 150-এর ওপর আসনে ভোট শুরু হয়েছে। তো আপনারা দেখেছেন হয়তো, এই মিছিলে আসার আগে কেউ কেউ খবরে দেখেছেন, আমিও আমার বাড়ি থেকে আসতে গিয়ে রাস্তায় গাড়িতে দেখছিলাম, ডোমকলের একটা কেন্দ্রে তৃণমূলের যে এবারের প্রার্থী, অন্য একটা কেন্দ্রের বিধায়ক, একসময় রাজ্যের আইপিএস অফিসার ছিল, তার লোকেরা বুথ দখল করতে গেছিল। প্রথমে তার লোকেদেরকে আমাদের কর্মীরা, আমাদের ওখানকার বিশেষ করে মহিলা কর্মীরা প্রথমে তৃণমূলের মস্তানগুলোকে মেরে তাড়িয়েছে ওখান থেকে। তারপরে তৃণমূলের প্রার্থী ওখানে ঢুকেছিল, তৃণমূলের প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বার করেছে যে তোমার লোকেরা আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না, তুমি গেট আউট, এখান থেকে বেরো। তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার, মমতা ব্যানার্জির খাস লোক, আমাদের 9 বছরের বাচ্চা মেয়ে তমন্নাকে খুন করার পরে তমন্নার মাকে পয়সা দিয়ে কিনতে গেছিল ওই নোংরা লোকটা। তমন্নার মা ওই টাকা ওর মুখে ছুঁড়ে মেরেছিল। এই নোংরা দালালটা, এই দালাল একখানা আইপিএস অফিসার, সে আজকে আবার গেছিল ওখানে, ঘাড় ধাক্কা দিয়ে ডোমকলের মহিলারা তাড়িয়েছে তাকে বুথ থেকে। আপনাদেরকে বলছি, ডোমকলে যা আমরা করেছি গোটা বাংলা জুড়ে করতে হবে, বলাগড়েও আমাদেরকে তাই করতে হবে, এই হুগলি জেলাতেও আমাদেরকে তাই করতে হবে। 29 তারিখ যেভাবে, যে উদ্যমে আজকে এতটা রাস্তা মিছিল করেছেন, সেই উদ্যমে 29 তারিখ বুথে বুথে আমাদের বাহিনীকে মজুদ থাকতে হবে। কোনো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় থাকবেন না। কেন্দ্রীয় বাহিনীর দৌড় আমাদের জানা আছে। এই সিটও বিজেপির লোকেরাও জানে। বিজেপি এটা জেতার জন্য লড়ছে না, লড়তে হয় তাই লড়ছে। বিজেপির যিনি প্রার্থী আছেন, একসময় তৃণমূল করতেন, তার বাবা নাকি কংগ্রেস করতেন, তিনি এখন বিজেপি করছেন। ভালোই হয়েছে, একটা ফ্যামিলি 3টে দল করা হয়ে গেছে, খালি আমাদের দলটাই বাকি আছে। কদিন পরে আমাদের দলেও আসতে চাইবে। যাকে কিন্তু সে প্রার্থী নিজেও খুব ভালো করে জানেন উনি জেতার জন্য লড়ছেন না। যা টাকা খরচা করেছেন ওই পোস্টার ব্যানার ছাপাতে, ওই টাকাগুলো এত খরচা না করে প্রচারে, টাকাগুলো যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতেন তাহলে বুড়ো বয়সে ইন্টারেস্টটা কাজে আসতো। যাই হোক, সে ওদের ব্যাপার, লড়বে, ঠিক করেছে, লড়ছে, কিন্তু আমাদের সেখানে বলার কিছু নেই। কিন্তু ওদের ভরসায় থাকবেন না, কোনো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় থাকবেন না। যেভাবে বুথে দাঁড়িয়ে আমরা ভোট করিয়েছি অতীতে, সেইভাবে বুথে দাঁড়িয়ে আমাদেরকে ভোট করতে হবে। জনগণ যাতে, সাধারণ মানুষ যাতে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারেন, সেইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। বলাগড়ে দাঁড়িয়ে তৃণমূলের চুরি নিয়ে আমাদের নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তৃণমূলের এখানে আমরা ওদের চুরি নিয়ে কি বলবো? ওদের যে বিধায়ক ছিল মনোরঞ্জন ব্যাপারী, সেই 5 বছর ধরে 2021 সালে লাস্ট সে সিপিএমকে গালাগাল দিয়েছিল যখন ভোটে দাঁড়িয়েছিল। বিধায়ক হওয়ার পর থেকে 5 বছর এখানকার বিধায়কের মুখে সিপিএমের নামে কোনো খারাপ কথা শুনিনি। 5 বছর ধরে তৃণমূলের লোকেদেরকে গালাগাল দিয়ে গেছে। ওই মনোরঞ্জন ব্যাপারীর ভাষণ শুনে আপনারা, গোটা বাংলার লোক জানে বলাগড়ে যারা তৃণমূল করে তার একটা কি জিনিস, কত বড় বালি মাফিয়া, কত বড় কনস্ট্রাকশন মাফিয়া এই বলাগড়ে তৃণমূলের নেতারা। সুতরাং এদেরকে গোটা বাংলা থেকে চোরগুলোকে তাড়াতে হবে, এখান থেকেও তাড়াতে হবে। যে দাঁড়িয়ে এখানে খারাপ লাগে, এই হুগলিকে বুদ্ধদেব ভট্টাচার্য একটা সিঙ্গুর দিতে চেয়েছিলেন। বামফ্রন্ট সরকার এই হুগলিকে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি দিতে চেয়েছিল। গোটা ভারতের শিল্পের মানচিত্রে সিঙ্গুরকে কেন্দ্র করে এই জিরাট, বলাগড় থেকে শুরু করে এই গোটা এলাকা, গোটা ভারতের সবচেয়ে এগিয়ে থাকা শিল্প তালুকের মানচিত্রে চলে আসতো। মানে অন্যান্য জায়গা থেকে লোক এখানে কাজ করতে আসতো, এটা চাকরি পাওয়ার ঠিকানা হতো। আমরা দিতে চেয়েছিলাম সিঙ্গুরের অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আমাদেরকে সরিয়ে মমতা ব্যানার্জি সরকার আসলো। যে জেলাকে আমরা সিঙ্গুর দিতে চেয়েছিলাম, সেই বলাগড়কে মমতা ব্যানার্জি কুন্তলা, শান্তনু দিল। চাকরি বিক্রি করা কতগুলো মাফিয়া দিল ওই বলাগড় থেকে। শান্তনু, কুন্তলরা কোটি কোটি টাকার চাকরি বিক্রি করে জেল খেটে আসলো। এই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদেরকে বলছি, আমাদের এখন দুর্ভাগ্য, আমাদের স্মৃতি দুর্বল হয়ে গেছে, আমরা ভুলে যাই। আমার সাথে আজকে কোনো অন্যায় হলে জীবনের স্ট্রাগল, প্রত্যেক দিনকার লড়াই, আমাদেরকে কালকে যখন চলে যাব আজকের অন্যায়টা ভুলে যাব। আপনাদের মনে আছে তখন রাজ্যে আমাদের সরকার, শেষ দিক আমাদের সরকারের,
মমতা ব্যানার্জি রেলমন্ত্রী, উনি নাকি বিরাট রেলে চাকরি দিচ্ছেন। হঠাৎ একদিন সকালবেলা খবর, এই বলাগড়ের একটা ছেলে, আমার যদি নাম খুব ভুল না হয়, ছেলেটার নাম ছিল প্রসূন দত্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে ছেলেটা গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছিল। কেন? মমতা ব্যানার্জি তখন রেলের মন্ত্রী, তখন তো কুন্তল শান্তনু হাফ প্যান্ট পরতো। এই জন্য অনেকে বলে না, মমতা ব্যানার্জি আমাদের ধোয়া তুলসী পাতা, দিদি আমাদের ভারী সৎ, খালি পাড়ায় পাড়ায় কতগুলো চোট তৈরি হয়েছে, তারা আমাদের ভগবানের মতো দিদিকে ছোট করছে। যে কুন্তল শান্তনু ফান্তনু তখন হাফ প্যান্ট পরে, তখন এরা চুরি বানান শেখেনি। মমতা ব্যানার্জি ওদের একেবারে ভগবানের মতো পবিত্র দিদি। মমতা ব্যানার্জি তখন ভারতের রেলমন্ত্রী, ওই রেলমন্ত্রী তখন রেলে চাকরি বিক্রি শুরু হয়েছিল। এই বলাঘরের একটা ছেলে প্রসূন দত্ত, তার যদি আমার ভুল না হয় তার নামটা ছিল, সে মমতা ব্যানার্জির ওখানে রেল দপ্তরে চাকরি পেতে গিয়ে মমতা ব্যানার্জির ওই পিএসিএ যারা ছিল তার থেকে কোটি কোটি টাকা ঘুষ চেয়েছিল, দিতে পারেনি, তার চাকরি হয়নি। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করতে গেছিল এই বলাঘরের আপনাদের মাটির একটা ছেলে, আপনাদের ঘরের একটা ছেলে। ওই সেই দিন থেকে মমতা ব্যানার্জির ইনিংস শুরু হয়েছিল, চাকরি মাফিয়াগিরির ইনিংস। পরবর্তীকালে সরকারে এসছেন কুন্তল, শান্তনু, পার্থ, অর্পিতা, গোলাগার মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, সমস্ত একটার পর একটা বড় 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 বিশ্ববরণ্য চোর আমরা পশ্চিমবাংলায় পেয়েছি। সুতরাং এই চোরেদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হয়। প্রশ্ন হচ্ছে কে মুক্ত করবে? অনেকে এখানে দেখুন, আমি বলছি আপনাদেরকে, গত ভোটে 2021 সালে, এটা দুর্ভাগ্যজনক, বহু মানুষ যারা আমাদেরকে তার আগে হয়তো ভোট দিয়েছেন, একটা বড় অংশের মানুষ আমাদের জোটের যিনি প্রার্থী ছিলেন তাকে ভোট না দিয়ে, সেবার দেখা গেছে আমাদের ভোট কমেছে, বিজেপির ভোট বেড়েছিল। বিজেপির হয়তো এই আসনটা জিততে পারেনি, কিন্তু ভোট বেড়েছিল 2021-এর পর থেকে। দেখুন, আমি মনোনীতটা বলার সময় বলেছে, বিকাশদা বলেছেন, আমি দীর্ঘ কথার মধ্যে যাচ্ছি না। বিজেপির ভালো খারাপ না খারাপ আপনারা সব জানেন। আমি খালি একটা কথা বলছি, সেই দিন থেকে, তার আগে থেকে এই যে একটা প্রচার শুরু হয়েছে পশ্চিমবাংলায়, ইলেকট্রাল বন্ডের পয়সা খাওয়া কিছু মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, এই যে প্রচার, যে আগে বাম পরে, আগে রাম পরে বাম, সিপিএমকে ভোট দিয়ে কিছু হবে না, বামফ্রন্টকে ভোট দিয়ে কিছু হবে না, এখন পশ্চিমবাংলায় বিজেপি পারবে জিততে, বামপন্থীরা ভোট কাটুয়া, এই কতগুলো দালাল। রবীন্দ্রনাথ লিখেছিলেন না কবিতায়, যে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। যত না বিজেপি বলে তার থেকে বেশি বিজেপির জুতো চাটা এই কতগুলো রিপাবলিক টিভি মার্কা মিডিয়া রয়েছে, ওই বিজেপির চটি চাটা ওই দালাল রিপাবলিকের মতো কত কিছু মিডিয়া এসব কথা বেশি করে বলে। চ্যানেলের অ্যাঙ্কাররা বসে বসে বলে সিপিএম ভোট কাটুয়া, বামেরা ভোট কাটুয়া, যেন ভোটগুলো তোর বাবার ভোট, যেন ভোটগুলো হারামজাদাগুলোর বাবার ভোট, ওর বাবার ভোট কাটছি আমরা। পশ্চিমবাংলায় এই যে দালালগুলোকে পুষে রেখে দিয়েছে, এই যে রিপাবলিকের মতো দালালগুলোকে পুষে রেখে দিয়েছে, কিছু ইউটিউবারকে পুষে রেখে দিয়েছে, এই কথাগুলো বলে। আমি আপনাদেরকে বলছি, এই প্রচার করে 19-এ হয়েছে, বিজেপির ভোট বেড়েছে, তৃণমূলকে হারাতে পারেনি। 21-এ তৃণমূলকে হারাতে পারেনি, 24-এ তৃণমূলকে হারাতে পারেনি। এই প্রচার চলছে। আপনাদের ভেবে দেখার জন্য অনুরোধ করছি, যে সুযোগ বিজেপি পশ্চিমবাংলায় পেয়েছিল, যে সুযোগ বিজেপি পশ্চিমবাংলায় পেয়েছিল, বলুন বামপন্থীরা কোনোদিন আমরা তৃণমূল জমানায় এই সুযোগ পেয়েছি? একসঙ্গে 18টা এমপি, 18টা এমপি একসঙ্গে, এই কেন্দ্রের এমপি ছিল বিজেপির, 18টা এমপি, 77টা এমএলএ, তার সঙ্গে কেন্দ্রের সরকার, মোদী, অমিত শাহ, তার সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, প্যারামিলিটারি, সবকিছু সঙ্গে নিয়ে বিজেপি লড়াই করছে। তারপরে কি হলো? 2021 থেকে আজকে পর্যন্ত গোটা পশ্চিমবাংলায় এত কিছু নিয়ে বিজেপি পারলো তৃণমূলকে কোনো বাই ইলেকশনে হারাতে? 2021-এর পর থেকে বাংলায় আজ অব্দি 21টা বাই ইলেকশন হয়েছে, আমরা বিধানসভায় 0, বিজেপি 77 মানুষের ভোট পেয়ে। সেই বিজেপি পেরেছে একটা বাই ইলেকশনে তৃণমূলকে হারাতে, একটা বাই ইলেকশনে হারাতে পারেনি। আমরা পেরেছি, আমরা সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়েছি, অত কিছু নিয়ে বিজেপি হারাতে পারেনি। আমরা কোনো কিছু না নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে, আমরা বামপন্থীরা কংগ্রেসের সঙ্গে জোট করে সাগরদিঘিতে আমরা তৃণমূলকে হারিয়েছিলাম। এতগুলো পশ্চিমবাংলার এতগুলো মিউনিসিপ্যালিটিতে ভোট হলো, 77টা এমএলএ, 18টা এমপি, মোদী, অমিত শাহ, ইডি, সিবিআই নিয়ে বিজেপি পেরেছে তৃণমূলের হাত থেকে একটা মিউনিসিপ্যালিটি দখল করতে? একটাও পারেনি। আমরা কোনো কিছু না নিয়ে, খালি আপনাদেরকে সঙ্গে নিয়ে, আমরা তাহিরপুর মিউনিসিপ্যালিটি তৃণমূলের হাত থেকে এই জমানায় দখল করেছি, তৃণমূলকে হারিয়ে আমরা জিতেছি। এবং জিতেছি খালি তাই নয়, আজ গোটা বাংলায়, দার্জিলিংয়ের পাহাড় থেকে শুরু করে সুন্দরবনের সমুদ্র পর্যন্ত, গোটা বাংলায় যদি একটা মিউনিসিপ্যালিটি এরকম থেকে থাকে, যে মিউনিসিপ্যালিটিতে রাস্তা তৈরির টাকা থেকে চেয়ারম্যান কাটমানি খায় না, যে মিউনিসিপ্যালিটিতে বাড়ির ছাদ ঢালাই করতে গেলে কাউন্সিলরকে পয়সা দিতে হয় না স্কোয়ার ফুট মেপে, গোটা বাংলায় যদি, গোটা বাংলার মানচিত্র যদি এরকম একটা মিউনিসিপ্যালিটি থেকে থাকে, সেই মিউনিসিপ্যালিটির নাম বামফ্রন্ট পরিচালিত তাহিরপুর পুরসভা, তাহিরপুর মিউনিসিপ্যালিটি।
যা আমরা তাহিরপুরে করেছি তা আমরা গোটা বাংলায় করতে চাই, তা আমরা বলাগড়ে করতে চাই, আমরা উত্তরপাড়ায় করতে চাই, আমরা কৃষ্ণনগরে করতে চাই, আমরা চন্দননগরে করতে চাই, আমরা গোটা বাংলা জুড়েই কাজ করতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন। তাই আপনাদের কাছে বলছি, দেখুন আমার যদি শরীর খারাপ হয় আজকে, আমার যদি হাঁটুতে ব্যথা করে, আমার যদি জ্বর হয়, এই যে মাথার ওপর দিয়ে বোধহয় এখন অমিত শাহ হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টারের আওয়াজ আসছে, ওর মাথার ওপর দিয়ে যাবে, মাথার ওপর দিয়ে উড়ে চলে যাবে, আমরা এই মাটিতে দাঁড়িয়ে থাকবো। আমরা বলছি এই আজকে ভোট হচ্ছে, যে কথাটা আমি বলছিলাম, যদি আজকে আমার শরীর খারাপ হয়, আমার কাছে দুটো অপশান রয়েছে। এক, ওষুধ খেয়ে আমি শরীরটাকে ঠিক করতে পারি, তাহলে আমার কষ্ট কমে যাবে, শরীর খারাপের কষ্ট আর থাকবে না। আর এক, আমি বিষ খেয়ে মরে যেতে পারি, তাহলেও আমার শরীর খারাপের কষ্ট আর থাকবে না। বলুন মানুষ কি করবে? ওষুধ খাবে না বিষ খাবে? বিজেপিকে ভোট দেওয়া মানে শরীর খারাপ ঠিক করার জন্য বিষ খাওয়া। আর এই পশ্চিমবাংলার তৃণমূল যদি অসুখ হয়ে থাকে, বিজেপি হচ্ছে বিষ আর বামপন্থীরা হচ্ছে এই অসুখের ওষুধ। আমরা বাংলাকে সারাতে চাই, নতুন বাংলা আমরা করতে চাই। আজকে 23 তারিখ এপ্রিল মাসে, আর 11 দিন বাকি আছে। অমিত শাহ হেলিকপ্টার উড়ে যাচ্ছে, অমিত শাহ হেলিকপ্টারকে সাক্ষী রেখে বলছে আর 11 দিন বাকি আছে। 11 দিন পরে বাংলার বিধানসভার ভোট বেরোবে, সামনের 4 মে। মোটামুটি এরকম সময়ের মধ্যে আমরা বুঝে গেছি কে জিতবে কে হারবে। বিজেপি পশ্চিমবাংলায় হারছে, বিজেপি পশ্চিমবাংলায় 2019 সাল থেকে গল্প শুনিয়ে পারেনি, এইবারও পারবে না। আর এইবার যে হারবে, আগামী 20-25 বছর, আগামী 20-25 বছর বাংলার রাজনীতিতে বিজেপি বলে আর কিছু থাকবে না। এইবার যে হারবে, আপনাদের কাছে আমি এইটা বলে যাচ্ছি, এই যে বিজেপি হারবে, সেই দিন বিকেল থেকে বিজেপির লোকেরা আবার যে যে দল থেকে এসেছিল সেই দলে ফিরে যাবে। অমিত শাহ হেলিকপ্টার এখন এদিক থেকে ওই দিকে গেল, অমিত শাহ হেলিকপ্টার আবার ওই দিক থেকে এই দিকে উড়ে চলে যাবে, গুজরাটে চলে যাবে, দিল্লি উত্তরপ্রদেশ চলে যাবে। আমরা কমিউনিস্ট পার্টি এই বাংলার মাটিতে আমরা বিহার উত্তরপ্রদেশ থেকে উড়েও আসিনি, আর অন্য দল থেকে নেতা নিয়ে এসে আমাদের পার্টিও বানাইনি। এই বাংলার বুকে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল তেভাগার আন্দোলন থেকে, কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল উদ্বাস্তু মানুষের কলোনি গড়ে তোলার আন্দোলন থেকে, কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন থেকে, কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে এই বাংলায় কারখানার গেটে শ্রমিকের বিক্ষোভ, শ্রমিকের মিছিল থেকে, ছাত্র যুব আন্দোলন থেকে, 59-এর খাদ্য আন্দোলন থেকে, রাজনৈতিক বন্দি মুক্তির আন্দোলন থেকে এই বাংলার বুকে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে। বাংলার বুকে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষার আন্দোলন থেকে। আমরা উত্তরপ্রদেশ আর বিহার থেকে আসিনি, আমরা উত্তরপ্রদেশ বিহারে উড়েও চলে যাব না। কমিউনিস্ট পার্টি এই বাংলার মাটিতে ছিল, এই বাংলার মাটিতে আছে, আমরাই এই বাংলার মাটিতে থাকবো। বিহার ইউপির পার্টি আবার বিহার ইউপিতে ফেরত চলে যাবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, সমস্ত মানুষ, হিন্দু মুসলমান ভাগাভাগি ভুলে সমস্ত মানুষ এক হয়ে তৃণমূল কংগ্রেসকে হারান, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আপনাদের আশীর্বাদে বিকাশ দা জিতে এখান থেকে বিধানসভায় যান। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।